আমার মনে হয় ওই ইমোশনটাই তোমায় কানেক্ট করেছে। হ্যাঁ, মানে আমি বলছি যে এই শহরের মধ্যে যতই রং পাল্টাক, এই শহরের ইনার যে স্পিরিটটা, সেই রাস্তার নাম বদলে যাক, কিন্তু তবুও কিন্তু এই শহর উইল ডিফিকাল্ট আছে। এই শহরের ওই স্পিরিটটা মাল্টিকালচারালটাকে ভেঙে দেওয়া খুব ডিফিকাল্ট, খুব 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 ডিফিকাল্ট। বাঙালি ক্রিসমাস না বলে ঠিক দেখো নিজের একটা বড়দিন বানিয়ে ফেলেছে। বড়দিন বলে কেক খাবে, কিছুতেই আটকানো যাবে না, কিছুতেই ঈদে তাদের বিরিয়ানি খাওয়ানো বন্ধ করা যাবে না, কিছুতেই খাবে না, এবং কিছুতেই দুর্গাপুজোটা একটা একটা ধর্মীয় অনুষ্ঠান হবে না, একটা হুল্লাট কার্নিভাল হবে। সো এইটা কিছুতেই করা যাবে না। তো ক্যাফেজ হয়েছে, আড্ডা, কিন্তু কফি হাউস একটা পাড়ায় বই বিক্রি হয় ফুটপাতে, কোন শহরে বিক্রি হয়? আমি গর্বিত এই শহর নিয়ে। আমার ইচ্ছে ছিল না রঞ্জনাতে জাস্টিফাই করা যে মেয়েটি বলবে যে বাবার মতো। কেন বলবো বাবার মতো? ভালোবাসা একটা লক্ষ্মী, সেটা বাবার মতো বলবে কেন হঠাৎ? আমি বাধ্য হয়ে করে, পরে আমার রিগ্রেট ছিল। আমি চেয়েছিলাম যে মেয়েটি ওকে ভালোই বাঁচতে পারবে, এই অসম প্রেমটা থাক না, অসুবিধা কি আছে? করছি একটা অসম প্রেমের গল্প, লাস্টে বাবা কেন? আমার পক্ষে সাঁওতালদের জীবন নিয়ে ছবি করা সম্ভব নয়, কারণ আমি সেই জীবনটা জানি না। দেখুনি বা জানো না। আমার ক্ষেত্রে নাগরিক জীবনের ক্রাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি গ্লোবালাইজেশনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা বাঙালি নিউ ইয়র্কে গিয়ে থাকতে পারে, সো আমি বং কানেকশনই করব। কেউ যদি রিসার্চ করে সিনেমা করে অনেকে, সেটাও হতে পারে। আবার আমার মতো লোক আছে অজস্র যারা রিসার্চ করে পারে না, যেটা জানে সেটাই করে। সেই জন্য আমার কাছে আমার সিনেমাটা খুব পার্সোনাল, আমার গানটা খুব পার্সোনাল, এবং সেটা অনেকে বলে রিপিটেটিভ, কিছু করার নেই। আমার কোথায় হয়তো মেকিং এর অক্ষমতা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। একটু অন্যভাবে ইন্ট্রোটা দেখতে পেলেন, আমাকে অন্য জায়গায় দেখতে পাচ্ছেন। আমি আজকে এসেছি হইচইয়ের অফিসে। আজকে আমাদের সঙ্গে আছে অঞ্জন দত্ত। একটু পরেই আমরা বসে অঞ্জন দত্তের সঙ্গে একটা দুর্দান্ত আড্ডা মারবো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন অঞ্জন দত্ত। অঞ্জন দা, ওয়েলকাম। প্রথম কথা বলো, কেমন আছো? আছি মোটামুটি, বয়স বাড়ছে, চেষ্টা করছি যতটা আইজাইল থাকতে আর কি, এবং সিনাইল না হতে। এটা আমার একটা ভীষণ ভয়। মানে তোমার কাজের এতদিনের যত কাজ আমি দেখেছি, তাতে দু তিনটে খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে তোমার। গায়ক অঞ্জন দত্ত, তারপরে একজন অভিনেতা অঞ্জন দত্ত, তারপরে একজন পরিচালক অঞ্জন দত্ত। অভিনেতা এবং একজন পরিচালক, তোমার মধ্যে দুটো মানুষই আছে। এই দুজনের সম্পর্কটা ঠিক কিরকম, আর তুমি এই সম্পর্কটাকে কি করে হ্যান্ডেল করো? কাজের জায়গার কথা বললে আমার মনে হয়, যেহেতু আমি বা আমাদের মতন যারা অ্যাক্টর ডিরেক্টর, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে থিয়েটার থেকে এসছে। অর্থাৎ থিয়েটারে তারা অভিনয় করে এবং তারা ডিরেকশনও দেয়। তো যখন সে রিহার্সাল করছে তখন সে একরকম, একবার যখন সে মঞ্চে উঠে যাচ্ছে তখন সে কিন্তু পিওরলি অভিনেতা। আমার ক্ষেত্রেও তাই, আমি এসেনশিয়ালি থিয়েটারই করতে চেয়েছিলাম। থিয়েটারটাই ছিল আমার মেন ভালোবাসা, ওয়ার্ল্ড থিয়েটার। সেই জন্য যখন আমি সিনেমা করতে এলাম, তখন সেই সত্তাটাই কাজ করে যে আমি যখন শর্টটা ডিভাইস করছি বা স্ক্রিপ্ট লিখছি, যাবতীয় যা অন্য কাজকর্ম করছি, তখন আমার অ্যাক্টর সেলফটা কাজ করে না। তো যখন শটটা নেওয়া হচ্ছে তখন কিন্তু আমি কমপ্লিটলি অ্যাক্টর, এবং তখন যারা ক্যামেরার পেছনে আছে তারা ডিসাইড করছে। অ্যাসোসিয়েট ডিরেক্টরের রোলটা খুব বড় হয়ে যায়, এবং সেখানে তুমি ট্রাস্ট করো তাকে কমপ্লিটলি। হ্যাঁ, এবং সিনেমাটোগ্রাফারকে কমপ্লিটলি ট্রাস্ট করছি, ইভেন অ্যাক্টিং এর জায়গা থেকেও তাকে ট্রাস্ট করছি। ডিরেক্টর, অ্যাক্টর এবং সিনেমাটোগ্রাফারের একটা কেমিস্ট্রি অনেক দিন ধরে চলে। দল, এডিটর, এই দলটাকে অনেক দিন একসঙ্গে থাকতে হয়, যাতে কমপ্লিট এক্সস্টেড হয়ে গেলে আবার তুমি যখন স্ক্রিপ্ট লেখো, সেই চরিত্রটা লিখতে গিয়ে তোমার মনে হচ্ছে এটা আমি করবো, সেখানে কোনো বায়াসনেস তৈরি হয় না যে একটু একটু প্রায়োরিটি দিই চরিত্রটাকে, যাতে আমার অভিনয়ের স্কিলটা আর একটু বেরিয়ে আসে? না, আমার সেটা সামাও হয়নি কখনো। কারণ কিছু কিছু ছবিতে আমি কিন্তু আগে থেকে ঠিক করে নিয়েছি যে আমি অভিনয় করব, কিন্তু অন্যান্য ছবিতে আমি এরকম কয়েকটা ছবিতে অভিনয় করেছি যেখানে ফাইনালি বাধ্য হয়ে করেছি। আমি যেহেতু জাজমেন্টাল হতে পারি না, এইটা ঠিক আর এটা ভুল, এই পলিটিক্যাল কারেক্টনেসটা আমি বিশ্বাস করি না, সেহেতু আমি কখনোই যখন স্ক্রিপ্ট লিখছি রঞ্জনা ঠিক না অবনী ঠিক, এই জাজমেন্টটা আমি নেব না। তুমি চরিত্রকে জাজ করছো না?
সো দেয়ার বাই তখন প্রশ্নই ওঠে না যে এইটাকে একটু জাস্টিফাই করে দিই, ওইটাকে একটু জাস্টিফাই করে দিই। আমার ইচ্ছে ছিল না রঞ্জনাতে জাস্টিফাই করা যে মেয়েটি বলবে যে বাবার মতো। কেন বলবে বাবার মতো? ভালোবাসা একটা লোককে সেটা বাবার মতো বলবে কেন? হঠাৎ সমস্ত বদমাইশি যেটা হলো, যেই মেয়েটি বললো বাবার মতন, তক্ষুনি ওটা পলিটিক্যালি কারেক্ট হয়ে গেল। আমি বাধ্য হয়ে করে, পরে আমার রিগ্রেট ছিল। আমি চেয়েছিলাম যে মেয়েটি ওকে ভালোই বাসতে পারে। এই অসম প্রেমটা থাক না, অসুবিধা কি আছে? করছি একটা অসম প্রেমের গল্প, লাস্টে বাবা কেন? আর আরেকটা জিনিস কি, অ্যাজ অ্যান অ্যাক্টর ডার্ক চরিত্র বা খারাপ চরিত্র করার একটা অন্য মজা আছে। খারাপ চরিত্র ইন্টারেস্টিং হয়, লোকে খারাপ চরিত্র দেখতে চায়। খারাপ বলতে এটা খুনিকে, ফ্লড ক্যারেক্টার্সকে দেখতে লোকের ভালোবাসে। তো আমার সেটা কখনো হয়নি। সেটা হয়নি, মানে তুমি লিখতে গিয়ে কখনো ওই বায়াসনেসটা তৈরি হয়নি যে অভিনেতা অঞ্জন দত্তকে আমি একটুখানি এগিয়ে দিই, এরকম কিছু হয়নি? না না না। তোমার ছবিগুলোর মধ্যে কয়েকটা ছবিতে যেগুলোতে তুমি বললে যে তুমি নিজেকে ভেবেই লিখেছো চরিত্রগুলো, দত্ত ভার্সেস দত্ত, রঞ্জনা আর আমি আসবো ফিরে, এই তিনটের মধ্যেই তোমার একটা পার্সোনাল কানেকশন আমরা দেখতে পেয়েছি। দত্ত ভার্সেস দত্ত তো খুবই খুবই পার্সোনাল, অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল। মানে যখন এই চরিত্রগুলো লেখো বা এই 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 ব্যাপারটা কি করে ঘটে তোমার সঙ্গে যে তুমি নিজের লাইফ থেকে কিছু পার্ট একটা সিনেমায় করবে, এই ডিসিশনটা তুমি কিভাবে নাও? এটা না আমার সিনেমা করার অনেক আগে এসেছে। আমি তখন যুগান্ত করছিলাম, অপর্ণা সেন ডিরেকশন দিচ্ছিলেন। উনি চাইছিলেন যে আমার এবং রূপা গাঙ্গুলির মধ্যে একটা বন্ধুত্ব একটা তৈরি হোক, যাতে করে আমরা ফিজিক্যালি পরস্পরের সঙ্গে খুব কমফোর্টেবল হতে পারি। আমি এটাও বুঝতে পারছি এটা অপর্ণা সেনের জীবনেরও কিছু কথা রয়েছে কোথাও, মানে আক্ষরিক অর্থে নয়, কিন্তু সেখানে একটা পয়েন্টে গিয়ে একটা অভিনয়ের একটা শটের ক্রাইসিস হচ্ছিল। আমাকে খুব বকুনি দিয়েই অপর্ণা সেন বলে যে জীবনের পার্সোনাল জিনিসগুলো যতক্ষণ না আমরা আমাদের কাজে আনতে পারছি, ততক্ষণ সে কাজটা খুব ফেক থাকে। বার্গম্যানের ছবিটা ভালো করে দেখ, বার্গম্যান সবসময় নিজের ব্যক্তিগত জীবনটাকে ঢুকিয়েছে। এটা ইজ পার্ট অফ গুড আর্ট, এটাকে তুই কখনো অস্বীকার করিস না। আমার পক্ষে সাঁওতালদের জীবন নিয়ে ছবি করা সম্ভব নয়, কারণ আমি সেই জীবনটা জানি না। দেখোনি বা জানো না। আমার ক্ষেত্রে নাগরিক জীবনের ক্রাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি গ্লোবালাইজেশনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা বাঙালি নিউ ইয়র্কে গিয়ে থাকতে পারে, সো আমি বং কানেকশনই করব। রিসার্চ করে সিনেমা করে অনেকে, সেটাও হতে পারে। আবার আমার মতো লোক আছে অজস্র যারা রিসার্চ করে পারে না, যেটা জানে সেটাই করে। সো এটা খুব ন্যাচারালি এসছে আমার কাছে। সেই জন্য আমার কাছে আমার সিনেমাটা খুব পার্সোনাল, আমার গানটা খুব পার্সোনাল, এবং সেটা অনেকে বলে রিপিটেটিভ। কিছু করার নেই, আমার কোথায় হয়তো মেকিং এর অক্ষমতা। তুমি এই যে নাগরিক জীবনের কথা বললে, নাগরিক জীবন মানে কলকাতা, কারণ তোমার সঙ্গে কলকাতার একটা, আমরা বিভিন্ন সময় তোমার গানে তোমার সিনেমায় কলকাতাকে বিভিন্নভাবে দেখেছি। এবং রিসেন্টলি তুমি যেটা করছো চালচিত্র এখন, এবার সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় তুমি বলছো যে মানে কলকাতা তোমার কাছে এলডেরার। হাউ দিস রিলেশনশিপ অফ ইউ হ্যাপেন উইথ কলকাতা, মানে কি করে তৈরি হয়েছে এই সম্পর্কটা? দেখো, আমি না কলকাতাকে পছন্দ করতে না। আমি দার্জিলিংয়ে একটা সাহেবী স্কুলে পড়া ছেলে, একটা বনেদি পরিবার থেকে তৈরি করা একটা ছেলে। মানে আমায় পাঠিয়ে দেওয়া হয় বাড়ি থেকে, আমার বাবা উকিল, ফিরে আসি। আমি কলকাতার সঙ্গে মানিয়ে নিতে পারিনি। আমি খালি চেয়েছিলাম আমি জার্মানি চলে যাবো, জার্মানি চলে গিয়ে আমি থিয়েটার করবো। আমি এটা নিতে পারছিলাম। মৃণাল সেন প্রায় জোর করে ঢুকিয়ে দিয়েছিল সিনেমা করতে। সুতরাং এই ছবিটা করতে করতে আস্তে আস্তে আমি মানুষটাকে ভালো লেগেছিল, এবং কলকাতাটাকেও আমার ভালো লেগে গেছিল। ওই পয়েন্টই নাকি আস্তে আস্তে একটা প্রসেস? না, ওই ছবিটা করতে করতে যখন আমি জার্মানি চলে যাচ্ছি খারিজের পর, আমার যেতে খারাপ লাগছিল। আমার তখন মনে হচ্ছিল আমি কলকাতা থেকে যাই, এবং ওখানে গিয়ে তো অবভিয়াসলি আমি মিস করেছি মৃণালদাকে। তো আমি না বুঝতে পেরেছিলাম যে এই মানুষটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমার শহরটা আমি মিস করছি। একদিকে এত ঐতিহ্য, আর একদিকে এত কষ্ট, একদিকে একটা ফ্যাসিনেটিং তার মজা। এটা অন্য কোনো শহর, খুব কম শহরে আছে, এবং আমার শহরে সেটা আছে। পার্সি, আর্মেনিয়ান, মারোয়াড়ি, বাঙালি, মুসলমান, নেপালি, এই যে একটা দাদুর দস্তানা, এটা আমার জায়গা।
যত দিন গেছে জানো, যত দিন গেছে হয়তো লোকে বলে কলকাতা কলকাতা গেছে, কলকাতা গেছে, কিন্তু আমি কোনোদিন এটা মনে করিনি। হ্যাঁ, অবভিয়াসলি পপুলেশন বেড়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কলকাতার স্পিরিটটা এখনো আমাকে টানে। এবং এবং সত্যি সত্যি আমি আমার ছবিগুলো, আমার গানগুলো কলকাতার এই গল্পটাই বলে। সেই পাড়া, ভাঙা গলি, একটা টিচার, একটা একটা স্যাক্সোফোন প্লেয়ার, সে এই যে হয়তো প্রচণ্ড দুঃখবোধ আছে, কিন্তু সেখানেই একটা নেড়ি কুকুরও চলছে, ওদিকে একটা আজান হচ্ছে, এখানে একটা মন্দিরে ঘন্টা চলছে। এই যে একটা ডাইনামিক, এই ডাইনামিক শহর কোথায়? সো মৃণালবাবুর পাল্লায় পড়ে, খানিকটা মৃণাল সেনের পাল্লায় পড়ে, এবং নিজেও বিদেশে অতদিন থেকে আমি শহরটাকে অনেক ভালোবেসেছি। আমি সেই শহরটা ছাড়া আর কিছু ভাবতে পারি না। মানে শুধুমাত্র দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ কলকাতা নয়, তুমি একটা ইমোশন খুঁজে পেয়েছিলে শহরটার মধ্যে। আমার মনে হয় ওই ইমোশনটাই তোমায় কানেক্ট করেছে। হ্যাঁ, মানে আমি বলছি যে এই শহরের মধ্যে যতই রং পাল্টাক, যতই যে রাজনীতি আসুক, এই শহরের ইনার যে স্পিরিটটা, সেই রাস্তার নাম বদলে যাক, আমি জানি এতে ক্ষতি হচ্ছে ঐতিহ্যের, আমি জানি, কিন্তু তবুও কিন্তু এই শহর উইল ডিফিকাল্ট আছে। এই শহরের ওই স্পিরিটটা, মাল্টিকালচারালটাকে ভেঙে দেওয়া খুব ডিফিকাল্ট, খুব 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 ডিফিকাল্ট। এবং সেটা কোনো রাজনীতিও পারবে বলে তোমার পারবে মনে না, হয় না? কখনো পারবে না। মানে বাঙালি ক্রিসমাস না বলে ঠিক দেখো নিজের একটা বড়দিন বানিয়ে ফেলেছে। বড়দিন বলে কেক খাবে, কিছুতেই আটকানো যাবে না, কিছুতেই ঈদে তাদের বিরিয়ানি খাওয়ানো বন্ধ করা যাবে না, কিছুতেই খাবে না, এবং কিছুতেই দুর্গাপুজোটা একটা একটা ধর্মীয় অনুষ্ঠান হবে না, একটা হুল্লাট কার্নিভাল হবে। সো এইটা কিছুতেই করা যাবে না। তো ক্যাফেজ হয়েছে আড্ডা, কিন্তু কফি হাউস একটা পাড়ায় বই বিক্রি হয় ফুটপাতে, কোন শহরে বিক্রি হয়? আমি গর্বিত এই শহর নিয়ে। বেশ, মৃণাল সেন কলকাতাকে ভালোবাসার ক্ষেত্রে প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার একটা কথা বলো, এই যে এতদিন ধরে একটা তোমার ফিল্ম মেকিং এর জার্নি শুরু হলো, সেটা তো অনেকদিন আগে, অনেকদিন আগে, 1980। 1980 থেকে 2024 অব্দি আসতে হলো কেন তোমাকে মৃণাল সেনকে টাচ করার জন্য? আমি না একটা ডকুমেন্টারি করার তাল করেছিলাম। আমি যখন সিনেমা করার টাকা পাচ্ছি না, গান করছি, তখন আমি বললাম যে মৃণালদা, আমি আপনার উপর একটা ডকুমেন্টারি করবো। ডকুমেন্টারি করে যে ডকুমেন্টারিটা যদি বিদেশে বিক্রি টিকিট হয়, তাহলে হয়তো ফিল্মের প্রডিউসার পাবো। তবে ঠিক আছে, পার্সোনাল কিছু করো। এখন এই পার্সোনাল জায়গাটা থেকেই আমি সিনেমা করছি, এই পার্সোনাল জায়গাটা থেকেই আমি গান করছি, কিন্তু মৃণাল সেনের সঙ্গে পার্সোনাল গল্পটা কি হবে আমি বুঝতে পারছিলাম না। মৃণালদা যখন শুয়ে পড়লেন, একদম অভিমান করে বলেছিলেন যে তুমি সিরিয়াস নাও আমার ব্যাপারে। আমি সিরিয়াস নই, না তুমি আমার ব্যাপারে সিরিয়াস নাও। আমি খুব দুঃখ পেয়েছিলাম যে এত ভালোবাসি আমি লোকটাকে, আমি সিরিয়াস নই। আমি মৃণাল সেনের দুঃখটাও বুঝেছিলাম। তো যাই হোক, আমি চুপ করেছিলাম, আমি কিছু বলিনি। আমার মনে হয় মেরিয়ান, ম্যাডলি বাঙালি, দত্ত বাসেস দত্ত, রঞ্জনা, আমার নিজের কথাই, নিজের জীবনের কথাই তো এটা, কিন্তু সেটা একটা ডিস্টেন্স থেকে আমি দেখতে পাচ্ছি বলেই একটা অবজেক্টিভিটি আসছে। কিন্তু যে জিনিসটা ভীষণ কাছ থেকে থাকে সেটা ঝাপসা হয়। তো মৃণাল সেন বোধহয় এতটাই পার্সোনাল, এতটাই ভেতরের ছিল, আমি না ওই অবজেক্টিভিটিটা পাচ্ছিলাম, বাইরে থেকে দেখতে পাচ্ছিল না। বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম না যে লোকটা একটা ফাজিল, ইরাটিক, মজার মানুষটাকে আমি দেখতে পাচ্ছিলাম। আমি মৃণাল সেনে ভাবলেই সিরিয়াস হয়ে যাচ্ছিলাম। এই 71 বছর বয়সে এসে আজকে আমি কিন্তু তাকে দূর থেকে দেখতে পাচ্ছি। সেটা যদি তখন দেখতে পারতাম, উনি খুব খুশি হতেন। তাকে আমি দূর থেকে দেখতে পেয়ে তাকে ক্রিটিক্যাল হতে পারছি তার সম্পর্কে, তাকে নিয়ে মজা করতে পারছি। তুমি বলবে আচ্ছা মৃণাল সেনের শতবার্ষিকীতেই আপনার দেখতে পেলেন, আপনি অন্য আগে কি বলবো আমি জানি না, হয়তো একটা চাপ এলো, শতবর্ষটা একটা চাপ এলো, ট্রিগার করলো যে যেটা এই কি সত্যি তো আমার রাজনীতি না, আমি কোনোদিন তো কথা বলিনি, এই তর্কগুলো অবজেক্টিভলি দেখাতে পারবো তো, লোকে বুঝতে পারবে, কারণ মানে ভুল বুঝবে না তো, একটা ভয় থাকে না, সেই ভয়টা কাটিয়ে উঠতে হবে।
ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি বলে আমি রঞ্জনা করতে পেরেছি, আমি ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি বলে আমি দত্ত করেছি। মানে পলিটিক্যাল কারেক্টনেসের চাপটা থেকে বেরিয়ে গিয়ে হ্যাঁ, এবার যে যা করতে বলুন হবে। আমার। তুমি কেন নিজেকে কাস্ট করলে? মানে তোমার সঙ্গে তো শারীরিকভাবে মৃণাল সেনের বিরাট মিল। না, আমি লিখতেই ডিসাইড করেছিলাম দ্যাট এটা আমি করব, কারণ আমি তখন দেখতে পাচ্ছি তো পরিষ্কার আমি যতটা আত্মস্থ করতে পেরেছি ওনাকে, আমি যতটা ভাবে ওনার এনার্জি অ্যাজিটেশনটা যতটা তৈরি করতে আর একজনকে দিয়ে সেটা করিয়ে নেওয়াটা খুব আরোপিত হয়ে যায় ওইটা ইন্টারনালি তুমি হ্যাঁ। ওনাকে খুব বেশি এবং ইয়ে করতে আমি পারো। আমার ক্রাইসিস তখন হলো অঞ্জন দত্তকে খুঁজে বার করা, হুম। কে অঞ্জন দত্তটা করবে। আরে ভাই, ওকে অ্যাংলিসাইজড হতে হবে, সবসময় ঠিক কথা বলতে হবে, এক মাথা চুল হতে হবে, প্যাঁকাটির মতো চেহারা হতে হবে, গিটার বাজাতে হবে, ইংরেজি ভালো বলতে হবে। গড, একে কোথায় পাবো? সেইটা আমার আর নীল দুজনের আমাদের 7 মাস লেগেছে খুঁজতে। সেইটা একটা খুব চ্যালেঞ্জিং হয়েছিল, নিজেকে অঞ্জন দত্তকে খুঁজে বার করা। মৃণাল সেনটা আমার কাছে খুব ন্যাচারালি এসেছিল যে আমি এটা করতে পারবো। আমার সবথেকে বড় প্রাপ্য হচ্ছে যখন আমাদের তো ক্যাটাগরি দিতে হয় ফেস্টিভ্যালে, তো ঢাকা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর শাওনের নামই ছিল, মানে দেওয়াই হয় আমাকে, এবং একজন বাংলাদেশিও ছিল, বিকজ তাদের মনে হয়েছে যে না, অ্যাটিটিউড ওয়াইজ হি ইজ ভেরি ক্লোজ টু মৃণাল সেন, সো দেয়ার বাই বেস্ট অ্যাক্টরটা চেঞ্জ করে অঞ্জনকেই দেওয়া হোক, বিকজ হি ইজ নট ইমিটেটিং ইয়েট হি ইজ ব্রিঙিং দ্যাট ক্যারেক্টার। কারণ সবাই আমরা চিনেছি তাকে, জানি, অঞ্জন তো একটু ইমিটেট করছে না, কিন্তু মনে হচ্ছে মিমিক করার চেষ্টা করছে না, ইন্টারনালি মৃণাল সেনকে ফিল করার চেষ্টা করেছে মানুষটা। হ্যাঁ, আচ্ছা, এই জন্যে 71 বছর বয়স অবধি অঞ্জন দত্ত আস্তে আস্তে এই মুহূর্তে অঞ্জন দত্তের সবচেয়ে বড় কনফ্লিক্ট কি? তোর প্রশ্নটা কি ঠিক এক্স্যাক্টলি? ধরো তুমি, আমরা যে কোনো একটা জার্নি থাকে একটা মানুষের, অনেকটা সময় পার করেছো তুমি এবং অনেক ঘটনাবহুল একটা জীবন পার করেছো, তার মধ্যে সে গান আছে, সিনেমা আছে, এই সমস্তর মধ্যে তো একটা তোমার সঙ্গে কন্টিনিউয়াস একটা নিজের সঙ্গে নিজের কনভারসেশন তো চলে। এই মুহূর্তে এসে কি তোমার মধ্যে এখনো এই কনফ্লিক্টটা আছে যে আমি কি ঠিক করছি, বা তুমি নিজের সেলফ ডাউট আর কনফিডেন্স এই দুটোকে একসাথে কি করে ব্যালেন্স করো? কারণ এটা আমার মনে হয় সবার মধ্যেই আছে, এবং তোমার কথা শুনে বা তোমার সঙ্গে যতটুকু কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাতে এইটুকু তো বুঝতে পেরেছি এটা কন্টিনিউয়াসলি ডাইকোটমিটার মধ্যে তুমি থাকো, এখনো কি সেটা আছে? আমি এখন আরো সৎভাবে, মানে আরো পার্সোনাল জিনিসপত্র করতে চাইছি। এই যে পলিটিক্যাল কারেক্টনেসের একটা পরিবেশ তৈরি হচ্ছে চারিদিকে, সেটা তো তোমার সময় ছিল না, এইটাতে তুমি কি করে অ্যাডাপ্ট করছো এই সময়? এই আমি যে তো পারছি না, মানে অ্যাডাপ্ট করতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে যে এই শহরটা, এই কলকাতাটা কখনোই পলিটিক্যালি কারেক্ট ছিল না। এখানে আমরা সবসময়, আমরা 70-এর দশকে কত কি হয়েছে, একটা গোটা আন্দোলন হয়ে গেছে, যারা বলেছে যে রবীন্দ্রনাথ শেষ কথা নয়, এবং 90-এর দশকে গান চেঞ্জ হয়ে গেল। তোমার তো কোনো এটা বলতে অসুবিধা হয়নি কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে, এই কালো সাহেবটা বলতে তো তোমার সেই সময় অসুবিধা হয়নি? না, আমি কালো সাহেব না হলে তো বলতে পারবো না। এক্স্যাক্টলি, কিন্তু এখন এই কালো সাহেবটা বলতে গেলে তো তোমাকে বলতে পারো তুমি রেসিস্ট। এইগুলোকে সামনে আনার ইচ্ছে আছে আমার স্ত্রীকে আমার ইকুয়াল মনে করি, এবং কেউ তার গার্লফ্রেন্ডকে ইকুয়াল মনে করি, কিন্তু তার মানে কি কনসিয়াস হবে যে মেয়েরা, আরে ভাই, কবে আমরা নারী স্বাধীনতা হয়ে গেছে, এখনো কি আমরা কেন ইকুয়াল, দুটো মানুষ ইকুয়াল, কি আছে, সেই ইকুয়ালিটিটা এখনো কেন এত চাপিয়ে দেওয়া হবে কেন? ওয়াই কান্ট আই সে একটা মহিলা প্রস্টিটিউট, তাকে সেক্স ওয়ার্কার বলতে হবে কেন? এটা করতে করতে আমরা নিজেদের জীবনের মজাটা হারিয়ে ফেলছি, বাঁচার আনন্দটা হারিয়ে ফেলছি, আমাদের প্রতি মুহূর্তে কেয়ারফুল হতে হচ্ছে, কেয়ারফুল। এটা কোথাও পৌঁছে দেবে না আমাদের, এবং দর্শকও কিন্তু আমার মনে হয় না মানুষ এটা করতে চায়। মানে যত গোঁড়ামি বাড়বে তত অসভ্যতা বাড়বে, আর যত আমরা খুলে দেবো জিনিসটাকে তত প্রবলেম হবে না। একটা কথা বলো তো অনন্দা, তোমাকে সবসময় দেখে মনে হয় তুমি, তোমার যে চরিত্রটা, তুমি যে অঞ্জন দত্ত, এই অঞ্জন দত্তকে অনেক সময় আমরা অঞ্জন দত্তের ভালনারেবিলিটিটা দেখতে পাই না, অনেক সময় আবার পাই, অনেক সময় আবার খুবই বেশি পাই। অঞ্জন দত্ত অ্যাজ এ মানুষ কতটা ভালনারেবল এই মুহূর্তে, আর সেই ভালনারেবল সেলফটাকে কি সে কেয়ার করে রেখেছে, নাকি সে একটা গার্ডেড সেলফ হয়ে গেছে ফর দিস টাইম, এই সময়টা? না, আমি এখনো সেরকম হব না, মানে
আই ডোন্ট ওয়ান্ট টু গার্ড মাই সেলফ। কোনোদিনই কি হয়েছে? না, আমি হইনি। ফিনাইল হয়ে পড়তে চাই না। আমাদের সময়টা কত ভালো ছিল, তোরটা বাজে, বাংলা গান নষ্ট হয়ে গেল, বাংলা কালচার নষ্ট হয়ে গেল। কিচ্ছু নষ্ট হয়নি, কিচ্ছু নষ্ট হয়নি। রবীন্দ্রনাথ পড়তেই হবে, তার কাছে রবীন্দ্রনাথ ঠিক আছে, শরৎচন্দ্র ইম্পর্টেন্ট, কিন্তু ওই যে এটা সত্যজিৎ রায় কথায় কথায় কি জানে কত লোক ছবি করেছে, কত লোক সিনেমা করেছে। হ্যাঁ, উনি একটা বড় মাপের মানুষ, কিন্তু সেটাই শেষ কথা। আর তোমার কি মনে হয় বাঙালি একটু রিয়ার ভিউ মিররে দেখে বেশি চলছে, সামনের দিকে তাকানোর চেয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি একটা নস্টালজিয়া। আমি একটু নস্টালজিয়ার দোহাই দিয়ে সে প্রাগৈতিহাসিক হয়ে গেছে। কালচারালি একটা অন্য চেঞ্জ তো হয়েছে। সেটা আমরা রাজনীতির মানে শিকার হয়ে গেছি। রাজনীতি আমাদের স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে, রাজনীতি আমাদের পলিটিক্যালি কারেক্ট করে দিচ্ছে, রাজনীতিকে আমরা রাজনৈতিক নেতাদের গাল দিয়ে আমরা সুখ পাচ্ছি, কিন্তু সেটা গাল দেওয়াটা বন্ধ করে আমরা যদি নিজেদের দিকে ভাবি টাবি, তাহলে বোধহয় ভালো হয়। এবং তাহলে ওই পেছন দিকে তাকানোটা একটু কমে বোধহয়। হ্যাঁ, একটু সামনের দিকে তাকানো। হ্যাঁ, সো মেনি ইয়াং পিপল, যারা কত মানুষ তারা চেষ্টা করছে এখন, যারা অল্প বয়সী যারা চেষ্টা করছে, তারা যদি সেফ প্লে করতে আরম্ভ করে তাহলে কি করে হবে? ওই সেরাটা হয়ে গেছে, আর হবে না বলে একটা বোধহয় ডিসিশন আমরা কোথাও নিয়ে নিয়েছি। এটা কি আমার মনে হয়, যদি মানে যেহেতু মৃণাল সেনের শতবর্ষ আসছে, আমি বলবো তাকে সত্যিকারের শ্রদ্ধা দিতে গেলে আমার মনে হয় লেট আস এনজয়। মানে উনি যেটা বিশ্বাস করতেন, উনি যে বলতেন যে মেক মিস্টেকস, নতুন রকম করো, এগিয়ে চলো, পুরাতনী জিনিসকে ভেঙে ফেলো, পোকার মতো অন্ধ ওয়ার্শিপ করা একটা জিনিস আর রেসপেক্ট করা একটা জিনিস, সেলিব্রেট করার একটা জিনিস। সেলিব্রেট করবো, কি আছে, কিন্তু এইটা অন্ধ ওয়ার্শিপটা ইজ বিকামিং ডেঞ্জারাস। কেন আমি ক্রিটিক্যাল হতে পারবো না? হতেই পারে, কেউ বলতেই পারে আমার এটা ভালো লাগছে না, আর সেটা বলা যাচ্ছে না কেন? বলার সুযোগটা দেওয়া হচ্ছে না কেন? বলতেই পারে যে না, আমার অঞ্জন দত্ত ছবিটা ঠিক জমলো না। যখন আমরা সেলিব্রেট করছি মৃণাল সেনকে, লেট আস ব্রেক রুলস। অনন্যা, প্রথম কথা থ্যাংক ইউ এতক্ষণ সময় ধরে। একদম না, আড্ডা মারতে ভালো লাগলো। আমি কেন, আমি বুঝতে পারছি তোমার উত্তরটা শেষ হয়ে গেছে, আর তুমি আর আমি এগ্রি করে ফেলেছি, তবু আড্ডা মারতে মারতে কথা বাড়ে না। আজকে একটা খুবই রিয়েল কনভারসেশনের জন্য থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ ভেরি মাচ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আমরা কথা বললাম মৃণাল সেনকে নিয়ে, আমরা কথা বললাম অঞ্জনদার মৃণাল সেনের সঙ্গে পার্সোনাল সম্পর্ক নিয়ে। অঞ্জনদা মৃণাল সেন হয়ে একটি ছবিতে অভিনয় করেছেন এবং ছবিটি করেছেন, তার নাম হলো চালচিত্র এখন, তাই তো অঞ্জনদা? হ্যাঁ, মানে দেখুন, আমি সোজা কথা বলছি, আমার ছবি আগে মানে আমি যখন বং কানেকশন, চরলেস্কো, ম্যাডলি বাঙালি, রঞ্জনা, এই কয়েকটা অবধি, এবং তারপর কিছু ব্যোমকেশ, কিছু লোক না ব্যোমকেশের আগে অবধি, তারা হলে ভিড় করে এসে আমার ছবি দেখেছে এবং টাকা উঠে এসছে এবং সাকসেসফুলও মোটামুটি হয়েছে। কিন্তু তারপরে সেই দর্শকটা মাইগ্রেট করে গেছে, তারা পশ্চিমবাংলায় থাকে না। তাদের আমি কি করে মিনার বিজুলিতে তো আনতে পারবো না, সম্ভব নয় সাউথ সিটিতে আসা। তাদের আমি একমাত্র রিচ করতে পারবো হইচই দিয়ে, একটা ওয়েব প্ল্যাটফর্ম, এবং এমন একটা ওয়েব প্ল্যাটফর্ম যেখানে বাংলা কাজ দেখা যায়। তো সেই জন্যে আমার মনে হয়েছে যে আমি দর্শকের কাছে পৌঁছতে গেলে আমাকে হইচইতে বা ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ করতে হবে। সেই জন্যেই আমি ভীষণ খুশি যেটা এইভাবে রিলিজ হচ্ছে। তার সঙ্গে একটা দুটো হল রাখা হচ্ছে, কারণ কিছু লোক আছে, তো সবাই তো আমেরিকায় পালিয়ে যায়নি ভাই, কিছু লোক এখনো আছে, ব্যাঙ্গালোরে চলে যায়নি, কিছু অল্প বয়সী ছাত্র যারা সেই হলে গিয়ে দেখতে পারবে, তাদের জন্যই অল্প কিছু হলে রাখা হচ্ছে আর কি। কিন্তু এবং একই দিনে করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এইটা না ভ্রান্ত ধারণা যে যতক্ষণ না ওয়েব প্ল্যাটফর্মে আসছে, যখন হইচই ততক্ষণ কিন্তু হলে লোক যাবে না। যারা হলে যাবার নয়, কিছুতেই যাবে না, আর যাদের হলে যাওয়ার তারা হলেই যাবে। সুতরাং যদি 10টা লোক হলে যায় আর 3 লাখ লোক ওয়েব প্ল্যাটফর্মে দেখে, আমার কোনো অসুবিধে নেই। তো সেই জন্য একটা দিনেই রাখা হয়েছে, এবং আমার ছবি হলে চলে না। চালচিত্র এখন অলরেডি হইচইতে স্ট্রিম করছে, অবশ্যই গিয়ে দেখুন চালচিত্র এখন, এবং চলছে তার সঙ্গে কয়েকটি সিলেক্টেড থিয়েটারে। যাদের হলে দেখতে ইচ্ছা করবে, সিনেমার এক্সপিরিয়েন্স, সিনেমার বড় পর্দায় দেখতে ইচ্ছা করবে, তারা হলে দেখবেন। আর যাদের হইচই, যেটা আমাদের মানে বাঙালির খুবই কাছের প্ল্যাটফর্ম,
সেখানে যদি দেখতে হয় তাহলে অবশ্যই মিস না করাটাই বেটার হবে, সুতরাং মিস করবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি একটা ছোট কথা বলবো। বলে দাও। আমার এই প্রোগ্রামটা আপনারা বিদেশ থেকে অনেকেই দেখছেন, সো আপনারা নিশ্চয়ই খুব গর্বিত হচ্ছেন। আমি জানি মৃণালবাবু খুব গর্বিত হতো, আপনারাও খুব গর্বিত হচ্ছেন যে আমরা আগে কলকাতায় রিলিজ করে তারপর আপনাদের কাছে আসছি না। তো আপনারা যারা বাইরে বসে দেখছেন, আই ফিল সো হ্যাপি। আর আপনারাও নিশ্চয়ই গর্বিত যে একসঙ্গে মানে সবাই দেখছে আর কি। সো আমার দর্শকও অনেকে আছেন যারা বাইরে থেকে দেখেন, বিশেষ করে ইউএসএ, বাহরিন, হ্যাঁ বাইরে যত বাঙালি আছে তারা আমার পডকাস্ট অবশ্যই দেখেন। যারা দেখছেন তারা অবশ্যই ভুলবেন না চালচিত্র এখন দেখতে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই হইচইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চালচিত্র এখন দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ফর নাও, টাটা।